21শে মে 1962। শ্রীজীবন কৃষ্ণ ক্ষিতীশকে প্রশ্ন করলেন, আচ্ছা ক্ষিতীশ, যোগ মানে কি? ক্ষিতীশ, যোগ মানে পরিবর্তন। শ্রীজীবন কৃষ্ণ, আচ্ছা এই পরিবর্তন মানে যোগ, কিন্তু এই পরিবর্তনের কথা কি কেউ বলে গেছে? ধর কোনো সায়েন্টিস্ট বা আর কেউ, আচ্ছা এই জগৎ যে পরিবর্তিত হচ্ছে এই কথা কি কেউ বলেছে? বল না, মনে করতে পারছিস না? আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি বলতে কি বলেছে? ক্ষিতীশ, যতদূর আমার মনে হয় এই কথাই যে জগতে সবসময় পরিবর্তন হচ্ছে, একটা ট্রান্সফরমেশন, রূপান্তর চলেছে। অতএব যদি কোনো কনক্লুশন করা যায় সেটা ভুল হবে, অর্থাৎ আজকে যে জিনিস রয়েছে পর মুহূর্তে সেটা আর সেই জিনিস থাকছে না, পরিবর্তিত হচ্ছে। শ্রীজীবন কৃষ্ণ, হ্যাঁ, সে এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের কথা বলেছে, আর খুব ঠিক কথাই বলেছে। কিন্তু দেখ, এই যে থিওরি অফ রিলেটিভিটি কথা বলছে যে সব সময় একটা পরিবর্তন হচ্ছে, কিন্তু এই পরিবর্তনের যে কি এফেক্ট তা এখনো পর্যন্ত জগৎ জানতে পারেনি। এই পরিবর্তনের যে কি এফেক্ট তা আমরা জানি না, নয় কি? আচ্ছা এইবার আয়, এই প্রাণ শক্তি কুণ্ডলিনী বা মহাবায়ু এই দেহের ভেতর কি করছে? পরিবর্তিত হয়ে হয়ে কি হচ্ছে? সহস্রারে তাকে আমরা আত্মা রূপে দেখছি, নয় কি? এই কুণ্ডলিনী রাজযোগের মাধ্যমে সহস্রারে গিয়ে ভগবান বা আত্মা বা ব্রহ্মে পরিবর্তিত হলো, আর এই পরিবর্তিত হয়ে সে জগৎব্যাপী হলো, এই তো। তাহলে আমরা পাচ্ছি কি? এই যে লাইফ পাওয়ার ট্রান্সফর্মড হয়ে কি হলো, কি এফেক্ট দিল? জগতের প্রতিটি মানুষের ভেতর তার রূপ ফুটে উঠল, তাহলেই হলো আমরা এর একটা এফেক্ট পাচ্ছি, নয় কি? আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির এফেক্ট কি তা আমরা এই পর্যন্ত জানতে পারিনি, তাহলে কি হলো? যোগ যে আনসাইন্টিফিক নয় তাই প্রমাণ হলো। আচ্ছা, এখানে ক্ষিতীশদাকে জিজ্ঞেস করেছেন যোগ কি, ক্ষিতীশদা বলছেন পরিবর্তন। এই পরিবর্তনটা কিন্তু কোনো কথার কথা নয়, তার রেফারেন্স হিসেবে উনি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিকে রাখছেন পাশে। থিওরি অফ রিলেটিভিটিকে কেন পাশে রাখছেন? কারণ অত বড় বৈজ্ঞানিক আবিষ্কার কখনো পর্যন্ত আর হয়নি। এই বৈজ্ঞানিক আবিষ্কারটি কি? তখন যদিও অন্যান্য আরো উন্নত স্ট্রিং টিওরি গুলো চর্চা শুরু হয়ে গেছে, হয়তো এটা আছে, হয়তো এটার পরে এটা আছে, অঙ্ক দিয়ে প্রমাণের চেষ্টা চলছে, আচ্ছা অঙ্ক করে আমরা এটা পাচ্ছি, এরকম হচ্ছে। বা এই একটা ওয়েভ আসছে, রেডিও অ্যাক্টিভ ওয়েভ আসছে বা আল্ট্রাসনিক ওয়েভ আসছে, তা থেকে আমরা এটা বুঝছি, এরকম হচ্ছে। কিন্তু যাকে বলে একেবারে পাথুরে প্রমাণ দিয়ে আইনস্টাইন যেভাবে থিওরি অফ রিলেটিভিটি জানিয়েছেন সেটা একেবারে নতুন, আনকোড়া, টাটকা। এইবার এই যে বিজ্ঞানকে পাশে পেয়েছেন উনি, যে বিজ্ঞান বলছে যে আসলে কোনো কিছুই স্থির নয়, তাই উপসংহারে পৌঁছানো যায় না, সবকিছুই নিয়ত পরিবর্তনশীল, তাই উপসংহার বলে কিছু হয় না। যেমন বললে খারাপ শোনাবে কিনা জানি না, কিন্তু এটা অদ্ভুত শোনাবে। ধরো আমার নাম অনিন্দিতা, আমার বাবা মা জন্মকালে দিয়েছিলেন, আমার শরীর পাল্টে যাচ্ছে, আমার মন পাল্টে যাচ্ছে, আমার বুদ্ধি পাল্টে যাচ্ছে, আমার অবস্থান পাল্টে যাচ্ছে, আমার ভেতরে সমানে পরিবর্তন চলছে, অথচ আমার নামের কোনো পরিবর্তন নেই। এইটাই মায়া, আর এইটাই দ্বিচারিতা, ডাইকোটমি, বিরাট ডাইকোটমি। যে না, এটা কেন, কি কারণে, কেন আমার নাম প্রতি মুহূর্তে পাল্টাবে না? এতদিনে তো অনিন্দিতা 1 2 3 4 করে আমার লক্ষ লক্ষ কোটি কোটি হয়ে যাওয়া উচিত, তাই নয়?
হুম। এই জায়গাটাই উনি বলছেন যে কোনো কিছুই স্থির নয়, কোনো কোনো কনক্লুশনে আত্মিকেও কোনো কনক্লুশনে পৌঁছানো যাবে না। দিস ফার এন্ড নো ফার্দার বলে কিছু নেই, এটা সমানে এগিয়ে চলেছে, এইটাই পরিবর্তন। এটাকেই উনি যোগ বলছেন। যোগ মানে কনস্ট্যান্ট চেঞ্জ, কনস্ট্যান্ট চেঞ্জ, যে চেঞ্জ থামছে না। এইটা উনি কেন থিওরি অফ রিলেটিভিটি বলেছেন? বলছেন ফিজিক্যাল ওয়ার্ল্ডে এটা কি ছাপ ফেলছে আমরা এখনো জানি না। এখন অবশ্য লোকে জানে, তখন জানা ছিল না। তখন জানা ছিল না থিওরি অফ রিলেটিভিটি আমাদের ব্যবহারিক জীবনে কি ছাপ ফেলছে, এখন আমরা সেটা জানি। কিন্তু তখন যখন জানা ছিল না, তখন উনি বলছেন যে আমরা এটা জানি না বটে, কিন্তু আত্মিকে মানেটা বুঝতে পারছি, আত্মিকে এই জিনিসটা আমরা ধরতে পারছি। কি মানুষের জন্ম থেকে শুরু হয়ে যাচ্ছে তার ভেতরে এই পরিবর্তন। জন্মাবার পরে পরে সে বড় হচ্ছে, দেহটা বড় হচ্ছে। কেন বড় হচ্ছে? কুণ্ডলিনী যাতে ক্রিয়াশীল হতে পারে এমন মেরুদণ্ড চাই, এমন দেহের জোর চাই। নায়মাত্মা বলহীনের লোক, সেই রকম একটি বলশালী দেহ তৈরি হতে হবে। এই পরিবর্তন শুরু হয়ে গেল। এইবার পূর্ণ দেহে কুণ্ডলিনী তার ক্রিয়া শুরু করলো। সেই শক্তি কি করবে? সেই প্রাণ শক্তি সহস্রারে গিয়ে পড়বে, আত্মা রূপে দেখা হবে। সেই আত্মা ভগবানে পরিবর্তিত হলো, তারপর ব্রহ্মে পরিবর্তিত হলো। ব্রহ্মে পরিবর্তিত হলো কখন? যখন সে জগৎব্যাপী হলো। তাহলে দেহ থেকে সৃষ্টি হয়ে ছড়িয়ে যাচ্ছে দেহাতীতে। পুরোটাই যোগ, পুরোটাই যোগ। আবার বলবো, এফেক্ট উনি একা দেখেছেন। আমরা এফেক্ট বলছি বটে, আমাদের ধারণা এখনো হয়নি। যেমন থিওরি অফ রিলেটিভিটির ধারণা সাধারণ মানুষের হয় না, সেই রকম এই ব্রহ্মত্বের ধারণাও আমাদের কাছে এখনো পরিষ্কার। এখনো ব্রেন সেল আরো অনেক 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 ডেভেলপ করবে। তার প্রমাণ কিসে হবে? যখন একটা মানুষের আত্মিক জীবনটা তার 12 আনা খেয়ে নেবে, মাত্র 4 আনা ব্যবহারিকের জন্য পড়ে থাকবে, সেই দিন জানা যাবে যে ঠিক মতো এটার এফেক্ট জগতে পড়েছে। আমাদের এখন 12 আনার জায়গায় 14 আনা ব্যবহারিক জীবন, 2 আনা আত্মিক হলো কি হলো না, সেই জন্য আমরা এই এফেক্ট জানতে পারছি না। যেদিন এই 12 আনা ব্যবহারিক জীবনটা বা 14 আনা ব্যবহারিক জীবনটা আত্মিকে ট্রান্সফার্ড হয়ে যাবে, দেহের জন্য মাত্র 2 আনা রাখলেই আমাদের চলে যাবে কাজ, সেই দিন এই আত্মিকের এফেক্ট আমরা বুঝতে পারবো। তার আগে পারবো না। তারপর দেখ, কতদিন আগে যোগ মানে যে পরিবর্তন সে কথা তোদের আমি বলেছি। আর দেখ আজ কি বলছি, যে তিলে তিলে তিল ভাণ্ডেশ্বর, তিল তিল করে এই জিনিস দেহেতে সঞ্চারিত হয়। আর বুদ্ধিস্ট ফিলোসফাররাও বললে ওয়ার্ল্ড ইজ অলওয়েজ চেঞ্জিং, জগতে সবসময় একটা পরিবর্তন হচ্ছে। আর এর উত্তরে বেদান্তিস্টরা বললে না, there is no meaning behind it where there is no change. এর পেছনে কোনো বুদ্ধির অধিগম্য বিষয় আছে যেটা অপরিবর্তনশীল। ওই যে রে, আত্মা অজ অমর, যার কোনো পরিবর্তন নেই। এই যে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির কথা, আজ ধ্যান করার পরই এই জিনিস ধরতে পেরেছি। আচ্ছা, এইটুকু একটু বলে নি, তারপর আবার আইনস্টাইনে যাবো। এই যে বলছেন তিল তিল করে পরিবর্তন হয়, দেহের সেল তো খালি চোখে দেখা যায় না, না? অথচ ওই সেল গুলোই চেঞ্জ আসছে। প্রথমে দেহের সেল চেঞ্জ হয়, তারপর মাথার সেল চেঞ্জ হয়। মাথার সেলও কিন্তু চেঞ্জ হচ্ছে, প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। সেটা এত সূক্ষ্ম, মানে অনুপরমাণুর থেকেও সূক্ষ্ম, যে খালি চোখে তাকে দেখার কোনো জায়গাই নেই। এইটা উনি বলছেন তিলে তিলে পরিবর্তন। ওর দেহটা সত্যি সত্যি তিল ভাণ্ডেশ্বর হয়ে গিয়েছিল, সঞ্চিত হয়েছিল দেহে। এই পরিবর্তনের ফলে
নতুন 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 সেল তৈরি হয়েছে আর সঞ্চিত হয়েছে। তুমি বলবে প্রত্যেকটা মানুষ তো ব্রহ্ম, প্রত্যেকটা মানুষের ভেতরেই সেল চেঞ্জ হচ্ছে, কিন্তু ওর বেশটি একটি আলাদা বস্তু, সেটা আর কারোর হবে না। আমরা বিশ্বব্যাপীত্বের দরজায় দাঁড়িয়ে আমাদের মধ্যে যে চেঞ্জটা হচ্ছে, জগতের যে গতিটা আমাদের মধ্যে, সেটা খুব ধীর লয়ে হচ্ছে। ওর বেশিতে একটি দেহের মধ্যে না, একটি দেহে সীমাবদ্ধ। তাই জন্য ওর হয়েছিল খুব তাড়াতাড়ি, ভীষণ তাড়াতাড়ি সব চেঞ্জ হয়েছে, যেটা কিন্তু জগতে আমাদের মধ্যে ঠাঁই পেতে বহু সময় লাগছে। ওর যেটা 12 বছর 4 মাস, জগতের ক্ষেত্রে সেটা 1200 বছর, এতটাই হবে। এই জন্য চেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে না বা টের পাওয়া যাচ্ছে না। যাই হোক, এখানে যে বুদ্ধিস্ট দার্শনিকদের কথা বলছেন, তারা বলছেন যে এরকম জগৎ সবসময় পরিবর্তিত হয়ে চলেছে। হ্যাঁ, এটা ওদের কথা, ওয়ার্ল্ড ইজ এভার চেঞ্জিং। ভালো, কিন্তু বৌদ্ধরা একটা জিনিস বলে যে এই যে পরিবর্তনশীল জগৎ, এটাই সত্য, এই জন্ম জরা মৃত্যু এই সত্য, সুতরাং এ থেকে নির্বাণ নিয়ে নাও, বেঁচে থেকে মনকে এমন জায়গায় তুলে নাও যে জগতের কোনো দুঃখ যেন তোমাকে ছুঁতে না পারে। এর মধ্যে একটা স্বার্থপরতার গন্ধ আছে। সমস্ত জগৎ যখন দুঃখে ডুবে আছে, আমি একা ধ্যান করে মনকে এমন জায়গায় তুললাম যেখানে কোনো দুঃখ কষ্ট শোক আমাকে ছুঁতে পারছে, অথচ আমার সামনে বন্যায় লোকে ডুবে মরে যাচ্ছে। এর মধ্যে একটা কঠোরতা, একটা নিষ্ঠুরতা আছে, স্বার্থপরতা আছে, তাই না? অথচ বৌদ্ধদেরও এটাই বলে, তুমি নির্বাণ নিয়ে নাও আর তুমি এসবের বাইরে চলে। তাই তো বেঁচে থাকতে গেলেই দুঃখ কষ্ট, জন্মালেই এই দুঃখ কষ্ট শোক দিতে হবে, মৃত্যুও আসবে, সুতরাং তুমি তোমার মনকে এর থেকে তুলে নাও। কিন্তু বেদান্তি যারা, মানে বেদান্তবাদী যারা, তারা বললেন যে না, জগৎ পরিবর্তনশীল বটে, অবশ্যই তাই, কিন্তু এই জগতের ব্যাপারের পেছনে একটি অপরিবর্তনীয় সত্য আছে, একটি অপরিবর্তনীয় সত্তা আছে। কারণ পরিবর্তন হয় বস্তুতে, চৈতন্যে কোনো পরিবর্তন নেই। এটা একটা অদ্ভুত কথা। অখণ্ড চৈতন্য, তার কোনো পরিমাপ তো নেই, তার শুধু এক্সিস্টেন্স আছে। সেই এক্সিস্টেন্সের কিন্তু কোনো পরিবর্তন নেই। এইটা বেদান্তবাদীরা বললেন যে এই জগতের পেছনে একটি অপরিবর্তনীয় সত্তা আছে। জগৎ দৃশ্যমান, জগৎ যা দেখছি তা পরিবর্তনশীল অবশ্যই, এবং আমার দেহ দৃশ্যমান পরিবর্তনশীল, কিন্তু এই দেহের অন্তরে একটি অপরিবর্তনীয় সত্তা আছে, সেটি চৈতন্য সত্তা। তার জন্মও নেই, মৃত্যুও নেই। এইটা বেদান্তবাদীরা বলে। অর্থাৎ আমরা হাতে একটা এমন কিছু পেলাম যাকে আমরা ভাবতে পারি যে আচ্ছা, আত্মা অজর অমর, এটা আমরা পেলাম, একটা কংক্রিট কিছু হাতে পেলাম। তা না হলে সব পরিবর্তনশীল, সব ভেসে যাচ্ছে, কিছুই নেই। এই জায়গাটায় নিজেদেরকেও ধরে রাখতে অসুবিধে হয়। কিন্তু যখনই আমরা জানতে পারছি যে এই যে পরিবর্তনশীল সত্তা, এটা আমার ক্ষুদ্র সত্তা, পরম যে সত্তা সেটি এক, সবার মধ্যে যে সত্তা সেটি এক, তা অপরিবর্তনীয়, অখণ্ডিত, এইটা ঠিক আছে। তারপর এই যে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির কথা, আজ ধ্যান করার পরই এই জিনিস ধরতে পেরেছি। খুব গভীর ধ্যান হয়েছিল, আর সেখান থেকেই এই জিনিস নিয়ে এসেছি। ওরা কি করেছে জানিস? জিনিসটা ম্যাক্রোকজমে, নিখিল বিশ্বে নিয়েছে। যোগী কিন্তু ম্যাক্রোকজমে নেবে না, সে মাইক্রোকজমে মানে দেহতত্ত্বে নেয়। যোগী সব জিনিস তার দেহের ভেতর নেবে। আমি এই জিনিস আমার দেহের ভেতর নিলাম আর সব বুঝতে পারলাম। ওরে, খুব বড় কথা হলো রে, খুব বড় কথা। এই কথা একবার হয়ে গেছে, আমি ধ্যান করার সময় এই জিনিস বুঝতে পারলাম।
ঘরে তখন প্রকাশ আঢ্য ছিল আর শৈলেন কবিরাজ ছিল। তারাও শুনে একেবারে হৈ হৈ করে উঠল। দেখ ঘোষ সাহেব আসতে, তাকে দিয়ে তার মুখ দিয়েই বার করে নিলাম। আর সে আমার কথা শুনে বলল, হ্যাঁ ঠিকই তো, যোগ ইজ নট আনসাইন্টিফিক। আর তারপর নিজেই বললে, আমার মুখ দিয়ে আপনি এ কথা বার করিয়ে নিলেন। ক্ষিতীশ, তাহলে কি আচ্ছা হলো? হ্যাঁ বলে নিন। হ্যাঁ, বলছেন হঠাৎ তাঁর মানে ধ্যান করছেন, ধ্যানমগ্ন, উনি তো ধ্যানে ডুবে যেতেন বেশ নিয়ম করে। হ্যাঁ, একটা সময় থাকতো, ওই যে ঠাকুর বলছেন ময়ূরটা আফিং খেয়েছিল, রোজ ওই সময় আসতো। তাহলে একটা নির্দিষ্ট সময় তার আপনা থেকে ধ্যান করে যেত। তিনি আমাদের মতন এরকম মোমবাতি জ্বালিয়ে ঘর অন্ধকার করে সুন্দর ধূপের গন্ধ দিয়ে চোখ বন্ধ করে বসলাম, এইসব আচার তার ছিল না। এ তো বাহ্যিক আচার। তিনি ধ্যানমগ্ন হয়ে যেতেন, ধ্যানে ডুবে যেতেন, কথা বলতে বলতে ধ্যানে ডুবে যেতেন। কখনো কখনো বলতেন, নে আয় এবার একটু আহ্নিক করি, কোমরে কষি আলগা কর, এইরকম করে মনটাকে এখানে আন। আলো নিভিয়ে দিলেন, ঘরের পাঠ চলছে, তার মধ্যে পঙ্গতে বসে অনেককে নিয়ে বসে ধ্যান করতেন। এটা কিন্তু বৌদ্ধদের মধ্যে ছিল সম্মিলিত ধ্যান। কেন করতেন? কারণ তিনি জানতেন তার শরীরকে ঘিরে একটা তেজের বলয় আছে, সেটা ক্রিয়াশীল। এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। জীবকৃষ্ণের বেষ্টিকে তো অস্বীকার করা যাবে না। তার শরীরকে কেন্দ্র করে একটি তেজের বলয় আছে, ক্রিয়াশীল। তাই সেখানে যারা বসে আছেন, যখন তিনি এইভাবে বলে দড়ি আলগা করছেন, কোমরের কষি আলগা করছেন, অন্ধকার করছেন আর বলছেন আয় আমরা ধ্যান করি, তখন তার সেই তেজ ক্রিয়াশীল হচ্ছে। যারা যারা ধ্যান করতেন, ধ্যানে বসতেন, তারাও ওইরকম ধ্যানে ডুবে যেতেন, ডুবে যেতেন। তিনি শাক্তি করতেন না, তিনি শুধু জানতেন যে আমার সঙ্গে বসে যদি এরা ধ্যান করে, এই ঘরে যে ভাইব্রেশন আছে সেই ভাইব্রেশনে এরাও ধ্যানমগ্ন হয়ে যাবে, এটা তিনি জানতেন। এই ধ্যানে ডুবে গিয়ে তার ধরা গেছে, তিনি ধরতে পেরেছেন তার মাথায় আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি স্থান পেয়েছে। যারা বলেন যে জীবকৃষ্ণ তো পড়াশোনাই করেন, তিনি তো শাস্ত্র জানতেনই না, তারা আসলে জীবনকৃষ্ণের জীবনটাকে গভীর অভিনিবেশ সহকারে পড়াশোনা করেন বললে দেখতে পেতেন যে জীবনকৃষ্ণ সারা জীবন বহু বই পড়েছেন। সেগুলো গল্পের বই নয়, জ্ঞান বিজ্ঞানের বই পড়েছেন। দর্শনের ছাত্র ছিলেন, দর্শন পড়েছেন, ইতিহাস পড়েছেন, ভূগোল পড়েছেন, এই সব বই তিনি পড়েছেন। এবং পরবর্তীতে আইনস্টাইনকে বলা হয় বৈজ্ঞানিক দার্শনিক, একজন বৈজ্ঞানিক যিনি দার্শনিক, ফিলোসফার সায়েন্টিস্ট। এই ফিলোসফার সায়েন্টিস্ট হচ্ছেন আইনস্টাইন। এই জন্যে তার থিওরি অফ রিলেটিভিটি থিওরিটিক্যাল ফিজিক্সের বিষয়, মোটেই প্র্যাকটিক্যাল ফিজিক্সের বিষয় নয়। এইখানটা জীবনকৃষ্ণকে এই তাত্ত্বিক পদার্থবিদ্যা কিভাবে প্রভাবিত করেছে আমরা দেখতে পাচ্ছি যে এই দর্শনটা, বিজ্ঞানের এই দর্শনের জায়গাটা তাকে প্রভাবিত করেছে। তিনি ধ্যান থেকে উঠেছেন, ব্রেন সেল সতেজ হয়ে গেছে, আবার সেইখানে এই জিনিসটা ধরা পড়েছে। এবার ধরা পড়ার পর উনি বলছেন যে ওরা ম্যাক্রোকজমে নিয়েছে। কেন? আইনস্টাইন তো বহির্জগৎ থেকে এই জিনিসটায় পৌঁছেছেন কিনা, মহাবিশ্ব থেকে তিনি এই জায়গাটায় পৌঁছেছেন, তাই বলছেন ওরা তাই জন্য ধরতে পারে। যোগী কি করবে? মাইক্রোকজমে নেবে, দেহ তত্ত্বে নেবে, দেহের ভেতরে নেবে। দেহের ভেতরে নিলে কিন্তু জিনিসটা প্রমাণিত হয়ে যায়। দেহের ভেতরে যে মুহূর্তে এই রিলেটিভিটিকে নেওয়া যাবে, সঙ্গে সঙ্গে তা প্রমাণিত হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা চেঞ্জ হচ্ছি। আমরা যাচ্ছিলাম, যখন 8:30টায় তোমার সঙ্গে বসেছি, এখন 9টা বেজে গেছে, 9:30 বাজতে যায়। এখন আমরা দুজনেই পরিবর্তিত মানুষ। 1 ঘন্টায় আমাদের মধ্যে বহু বহু পরিবর্তন হয়ে গেছে, তাই নয়? এইটা আমরা দেহ দিয়ে বুঝতে পারি, জগৎ দিয়ে বুঝতে পারবো না, বুঝতে পারছি না, তো পারছি না, জগৎব্যাপী বলছি
কিন্তু জগৎব্যাপীতেও কি হচ্ছে আমরা ধরতে পারছি না, পারবো না। ম্যাক্রোকসমে ধরা বরং শক্ত। বলছেন খুব বড় কথা, সত্যি অনেক বড় কথা। এই বড় কথাটা বোঝার জন্য না নিজের মনে বারবার ভাবতে হবে, বারবার চিন্তা করতে হবে। যেমন কালকে মধুবিদ্যা পড়া হলো, রেকর্ড হলো, তখন দেখলাম না দৈব, একে দৈব বলে। আজ সকালে দেখছি 64 সালে তিনি বলেছেন যে সূর্য যেমন সত্য শাশ্বত, সূর্যকে চোখ মেললেই মানুষ দেখতে পাচ্ছে, জন্মে থেকে সে সূর্যকে দেখছে, ঠিক সেই রকম জগতের মানুষ জন্মে থেকে আমাকে দেখতে পাবে। সূর্যমণ্ডলের মধ্যে আমাকে দেখার এই একটা মানে আমি পেয়েছি। এটা মধুবিদ্যাকে ক্রস করে যাওয়া অর্থ উনি দিচ্ছেন আরো 2 বছর পর। এটা দৈব, আজ সকালে দেখা হবে। সেই রকম এই জিনিসও ধীরে 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 তলাবে, আর উনি এটা বুঝতে পেরেছেন। এবার প্রকাশ আড্ড আর শৈলেন কবিরাজ এদের বলেছেন, এরা হই হই করে উঠেছে। কেন? কারণ তখন থিওরি অফ রিলেটিভিটি খুব চর্চার বিষয় ছিল। সেই অত বড় বিজ্ঞানকে যে উনি নিলেন, অ্যাকসেপ্ট করলেন এবং বিজ্ঞান দিয়েই আত্মিক জীবনকে ব্যাখ্যা দিলেন, তাইতে এরা হই হই করে উঠলেন। কেননা এরা সব শিক্ষিত মানুষ ছিলেন, জেনেছিলেন জিনিসটা কি হচ্ছে, ভীষণ খুশি হলেন। আর তারপর এলেন ঘোষ সাহেব, জগদীশ বসুর সেক্রেটারি ছিলেন, 25 বছর আমেরিকায় ছিলেন। সেই ঘোষ সাহেবকে কিন্তু তিনি অন্য কোথাও এন্ডোর্স করেননি। কেন? ঘোষ সাহেবের অনুভূতি খুব কম ছিল, বোঝা আরো কম ছিল, ধারণা শক্তি প্রায় ছিলই না। একটা গোলালোক বলতে পারি, বেষ্টি দিয়ে বলতে পারি গোলালোক। কারণ বাইরের তার যতই জ্ঞান হয়ে থাকুক না কেন, আত্মিক জ্ঞানের জায়গাটা খুব ছোট ছিল, ধারণা শক্তি খুব কম ছিল। সেই ঘোষ সাহেব বললেন যোগ সাইন্টিফিক, যোগ বিজ্ঞান সম্মত। অর্থাৎ আপনি যে আত্মিকের কথা বলেন তা অত্যন্ত বিজ্ঞানসম্মত কথা, যুক্তিবাদী কথা। এটা গোলালোকের মুখ থেকে তিনি বার করে নিলেন। ঘোষ সাহেব বলছেন আপনি আমার মুখ থেকে বার করে নিলেন। হ্যাঁ, করে নিলেন, রেকর্ড থাকবে বলে রেকর্ড রাখা হয়েছে। আবার তুমিও রেকর্ড রাখছো। যাদের কাছে প্রীতম স্বামী বই নেই, ভবিষ্যতে এমন অনেক মানুষ থাকবেন যাদের কাছে এই বই নেই, তারা পরপর শুনতে পারবে, পরপর শুনে যাবে জিনিসটা কি ঘটেছে, কিভাবে হয়েছে। হ্যাঁ ক্ষিতীশ, হ্যাঁ সায়েন্টিফিক ব্রেন তো ধরতে পেরেছে। শ্রীজীবন কৃষ্ণ, আচ্ছা আমি লাইফ পাওয়ার এই কথা ব্যবহার করলাম কেন বলতে পারিস? আমি তো ভাইটাল পাওয়ারের কথা বলতে পারতাম, কিন্তু তা না করে কেন আমি লাইফ পাওয়ার কথা ইউজ করলাম? ওরে ভাইটাল পাওয়ার বললে মাস্কুলার ফোর্স বোঝায়, কিন্তু তা তো নয়। লাইফ পাওয়ার হচ্ছে ফাইন ফর্ম, এই কুণ্ডলিনী সূক্ষ্ম। আর এই যে আমরা ব্রিদিং, নিঃশ্বাস নিচ্ছি, এটা হচ্ছে খুব সূক্ষ্ম। এইটে লাইফ পাওয়ার, খালি ব্রিদিং, সুষুম্নার ভেতর দিয়ে সূক্ষ্মভাবে এই প্রাণ শক্তির ক্রিয়া। কত সুন্দর করে বলেছেন। সত্যিই তো, কেন লাইফ পাওয়ার ইউজ করলেন? ভাইটাল পাওয়ার মানে হচ্ছে মাস্কুলার ফোর্স। মাস্কুলার ফোর্স আমাদের কি কাজে লাগে? হাঁটা চলা, খাওয়া দাওয়া, ম্যানুয়াল লেবার, তাই তো? দৈহিক শক্তি আমাদের কি কাজে লাগে? দৈহিক ক্রিয়ায়, পরিশ্রম। কিন্তু যখন তিনি লাইফ পাওয়ার বলছেন, প্রাণ শক্তির কথা বলছেন, আর কুণ্ডলিনী বলছেন না, কিন্তু প্রাণ শক্তিকে কি দিয়ে বোঝাচ্ছেন? নিঃশ্বাস, বায়ু। মানুষ একবারের শ্বাসে বা প্রশ্বাসে কতটুকু অক্সিজেন নেয় আর কতটুকু ছাড়ে? খুব জোর 50 ml, এর বেশি তো নয়। এই নিঃশ্বাস নিলাম, নিঃশ্বাস ছাড়লাম, কতটুকু ঢুকলো কতটুকু বেরোলো? 50ও বোধহয় বেশি করলাম। সেই ব্রিদিংটা কোথায় যায়? সেই ব্রিদিংটা অতি সূক্ষ্মভাবে সুষুম্নায় ক্রিয়া করে, নার্ভে ক্রিয়া করে। সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর
আর অত্যন্ত সূক্ষ্মতম অবস্থাটা হচ্ছে এই ব্রিদিংটা যখন ব্রেনে কাজ করছে, যখন সেরিব্রাল অ্যাটাক হয় তখন ডাক্তার বলে ব্রেনে অক্সিজেনটা পৌঁছয়নি, তাই তো? হুম ব্রেনে পৌঁছয়নি, তাহলে ব্রেনে পৌঁছানোর দরকার আছে। এই সূক্ষ্ম বায়ু রক্তে মিশে সুষুম্নায় যায়, সারা দেহে তো যাই, সুষুম্নায় যায় এবং শেষে ব্রেনে পৌঁছয়। ব্রেনে কিন্তু সব থেকে শেষে পৌঁছে, ব্রেনটা মাথার উপরে আছে না, পায়ে তো নেই, সব থেকে আগে পায়ে চলে রক্ত, মাথায় শেষে। তাহলে এত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম এই সূক্ষ্ম জিনিসটাকে বোঝাচ্ছেন উনি, সূক্ষ্ম প্রাণ শক্তির ক্রিয়াকে উনি বোঝাচ্ছেন, কখনোই ভাইটাল ফোর্সকে বোঝাচ্ছেন না। এবার তুমি বলতে পারো কেন? তার কারণ দেহের সাধন কেটে গেছে, দেহ দিয়ে আর কিছু হবে না, যা হবে ব্রেন ক্যাপাসিটি দিয়ে হবে, আত্মার সাধন। আত্মাকে কোথায় দেখা যায়? সহস্রারে। সারা দেহ জুড়ে কি আত্মাকে দেখা যায়? যায় না তো, মাথাতেই তো দেখা যায়। তাহলে সাধনটা মাথাতেই হবে। সাধন মানে পরিবর্তন, সাধন মানে যোগ। যতদিন যাবে যোগে মাথা আরো 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 রিফাইন হতে থাকবে, আর কিচ্ছু না। সাধন মানে কিছু করা নয়, কিছু ক্রিয়া নয়, সাধন মানে যোগ, সাধন মানে পরিবর্তন। ঠিক আছে, তারপরটা পড়। 23শে মে 1962। কথামৃতে পড়া হচ্ছিল। বঙ্কিমবাবু শ্রীরামকৃষ্ণকে বলছেন, মশাই আপনি প্রচার করেন না কেন? শ্রীজীবনকৃষ্ণ পাঠ শুনে বলে উঠলেন, দেখ বঙ্কিমবাবুর মতন লোক এসব ধরতে পারে না, মানুষের মাথায় এই রকম রে। আরে হচ্ছে কি? ঠাকুরকে যে তিনি জিজ্ঞাসা করছেন, মশাই আপনি প্রচার করেন না কেন, কিন্তু তিনিই ধরতে পারছেন না যে ঠাকুর ওই যে ভক্তবাড়ি যাচ্ছেন, তাতে হচ্ছে কি? প্রচার করাই হচ্ছে নাকি? হ্যাঁ, এতে প্রচার করাই হচ্ছে। আর ঠাকুর আমায় বলছেন, তিনি যদি প্রচার করেন তবেই প্রচার। হ্যাঁ, বেষ্টির সাধনে এসব হয়। ভগবান দর্শন হলো, তারপর আদেশ হলো। কিন্তু এই যে কি করে হয় তোরা জানিস, সে নিজেই নিজেকে আদেশ দিচ্ছে। কিন্তু দেখ, তিনি প্রচার করেন এ কথা কি ঠিক? তিনি যে প্রচার করেন এ কথা কি ঠিক? হ্যাঁ রে, তিনি যে প্রচার করেন এ কথা সত্য। কে আমায় দেখালে বল দেখিনি? আমার সারা দেহটা মৌচাক, তারপর একজনকে দেখালে। এই অবধি বলি, এখন এই মৌচাকের কথাটা আবার অনেকটা আসবে। হ্যাঁ, অন্যদিকে চলে। এখানে হ্যাঁ, এই যে ঠাকুর বলছেন, বঙ্কিমবাবু মানে বঙ্কিম চট্টোপাধ্যায় বলেছিলেন যে আপনি প্রচার করেন না কেন? বঙ্কিমবাবুর এই কথাটা বলার পেছনে কারণ ছিল। এই বঙ্কিমবাবু হচ্ছেন সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি ঠাকুরকে বলছেন। কেন বলছেন? কারণ সেই সময়টায় আমাদের এলিট সমাজে, পশ্চিমবঙ্গের কলকাতার এলিট সমাজে ভীষণভাবে নবজাগরণের ফলে ভীষণভাবে খ্রিস্ট ধর্মে চলে যাওয়ার একটা ধুম পড়েছিল। সেই ধুমটা খানিকটা কাটানো হলো রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজ দিয়ে। খানিকটা মানুষ সনাতন ধর্মে, বেদের ধর্মে ফিরলেন, অতটা আর খ্রিস্ট ধর্মে গেলেন না। আবার ব্রাহ্ম ধর্ম পুরোপুরি খ্রিস্ট ধর্মের ইয়েতে তৈরি করা, আদলে তৈরি করা, শুধু তাকে সনাতন বা বেদ দিয়ে প্রচার করা হলো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন গোঁড়া হিন্দু ছিলেন, খুব গোঁড়া, কৃষ্ণচরিত লিখেছেন, গোঁড়া হিন্দু। সেই গোঁড়া হিন্দু তিনিও তো আলোকিত, তিনিও নবজাগরণের আলোয় আলোকিত। সেই আলো থেকে তিনি চাইছেন যে মানুষ হিন্দু ধর্মেই থাকুক, আলোকিত হলেই যে অন্য ধর্মে যেতে হবে, ধর্মান্তরিত হতে হবে তার মানে নেই। সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অধর সেনের সঙ্গে এসেছিলেন ঠাকুরকে দেখতে। কেন কেন এসেছিলেন? একজন মূর্খ, ভীষণ অহংকারী ছিলেন তিনি, কোনো মূর্খ লোককে তিনি আশেপাশে ঘেঁষতে দিতেন না। তাহলে তিনি কেন এলেন ঠাকুরকে দেখতে? শুনেছেন অধর সেনের কাছে যে এই মানুষটা হিন্দু,
এবং এমন এমন কথা বলেন, তার এত ফলোয়ার, তার কাছে এত লোক যায় যে বলার নয়। এবং তিনি হিন্দু ধর্মেরই গুঁড়ো কথাগুলো বলেন। তিনি বাজিয়ে নিতে এসেছিলেন ঠাকুরকে, দেখতে এসেছিলেন ঠাকুর কি, সেইটা দেখে যখন খুব স্যাটিসফাইড হলেন যে হ্যাঁ একদম ছাকা ছাকা কথা বলছেন এবং কোনো শাস্ত্র পড়া কথা নয়, অদ্ভুত তার ভেতরের ধারণা শক্তি তিনি বলছেন, তখন বলছেন আপনি প্রচার করেন না কেন? কারণ তিনি সেই উদ্দেশ্যেই ঠাকুরের কাছে গেছেন, ঠাকুর যদি প্রচার করেন তাহলে হিন্দু ধর্মটা থাকে। কিন্তু ঠাকুর জানতেন যে সত্য প্রচার করা যায় না, সত্য আপনা থেকে প্রতিষ্ঠিত হয়। তিনি ওসব কথায় কান দিচ্ছেন না। এইবার জীবন কৃষ্ণ বলছেন তাহলে কি ঠাকুর সত্যি প্রচার করেছেন না করেননি? আমরা কিন্তু মোটা চোখে দেখতে পাচ্ছি ঠাকুর প্রচার করেননি, কাউকে তিনি ধর্ম কথা বলতে যাননি। তিনি তো থাকতেন দক্ষিণেশ্বরে, যারা যেত তাদের কাছে বলতেন, তাও সবসময় বলতেন না। আর জীবনের শেষ 4টে বছরের হিসেব পাচ্ছি, তার আগের হিসেব কিন্তু নেই। যদি প্রচার করতে বেরোতেন আমরা দেখতে পেতাম। তিনি কি করছেন, তিনি দেখতে যাচ্ছেন ব্রাহ্ম সমাজে, এর বাড়ি তার বাড়ি, দেখতে যাচ্ছেন যে মানুষ কেমন করে বেঁচে আছে, মানুষ ভগবানকে ডাকে কিনা, মানুষ ভগবানকে কতটা ডাকে, তাদের মধ্যে অনুভূতি আছে কিনা। কারণ ঠাকুরের এক ভাবমুখ চৈতন্য ছিল, অদ্ভুত শক্তি। সামনে একটা লোক দাঁড়ালে তিনি তার ভেতর বার দেখতে পেতেন। এই যে শক্তিটা তার মধ্যে ছিল, সেই শক্তি দিয়ে তিনি খুঁজতে চেয়েছেন যে জগতে ঠিক কি অবস্থায় মানুষ আছে। এবং তার জগৎ কিন্তু অতি সামান্য। ওই যে কাশিতে গিয়ে দেখলাম যে তেঁতুল পাতা, যে গাছ যে তেঁতুল পাতা, এখানে সেখানেও তাই। বলছেন পশ্চিমের লোকেদের হুসি হুসি বাজছে, এইটুকু তফাৎ। এই যে দেখছেন তাতে কি হচ্ছে, তার দৃষ্টিটা পরিষ্কার হচ্ছে, তার কাছেই জিনিসটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে মোটা চোখে দেখতে গেলে ঠাকুর প্রচার করেননি, কিন্তু জীবন কৃষ্ণ কাটবেন না, কাটলে আরো উপরে উঠা যাবে না। পরপর স্তর আছে, তো একটা জায়গায় আটকে গেলে হবে না। তাই কেটে তিনি বলছেন যে ঠাকুর প্রচার করেছেন, খুব সূক্ষ্মভাবে হয়েছে। কিরকম? ওই যে ভক্ত বাড়ি গেছেন, অর্থাৎ নিজের ঘরের চৌকাঠের বাইরে পাটি রেখেছেন। জীবন কৃষ্ণ করেননি। করেননি কেন? আরো বিবর্তিত অবস্থায় পৌঁছে গেছেন। তাই ঠাকুর কি করেছেন, চৌকাঠের বাইরে পা রেখেছেন, ভক্তের বাড়ি গিয়ে ঈশ্বর কথা বলেছেন। যদি তিনি দক্ষিণেশ্বরের ওই ঘরের মধ্যেই বসে থাকতেন তাহলে আরো স্পষ্ট করে বলা যেত যে না, তিনি প্রচার করেননি। ঠিক আছে? তাহলে ঠাকুর আবার এদিকে বলছেন তিনি যদি প্রচার করেন তো প্রচার হয়, তবে প্রচার, নিজে থেকে কিছু করা যায় না, কথা ঠাকুর বলছেন। সত্যি কি তিনি প্রচার করেন? তিনিটা কোথায়? সেই বৃহৎ আমিটাই তিনি, প্রত্যেকের মধ্যে সেই বৃহৎ আমিটাই তিনি। জীবন কৃষ্ণ বলছেন হ্যাঁ করেন, সেই বৃহৎ আমির প্রচার হয়। কেমন করে হয় সেটা এরপর বলবেন। এই যে বলছেন কেউ দেখেছে সারা দেহটা মৌচাক, তার সারা দেহটা মৌচাক, যে দেখেছে তার ভেতর থেকে তার সেই বৃহৎ আমি তাকে জানিয়েছে যে জগতে এমন একটি লোক এখন আছে যার সারা দেহটা মৌচাক হয়ে গেছে, যে মধুবিদ্যা পার্সনিফাইড, তাকে জানানো হয়েছে। তারপর পড়ো। কে আমায় দেখালে বল দেখিনি আমার সারা দেহটা মৌচাক। তারপর একজনকে দেখালে যে আমার সারা দেহটা ময় চোখ। আর তারপরে ধীরেন দাদা দেখলে যে আমার সহস্র মাথা। কে এইসব দেখালে বল দেখিনি? ওরে মৌচাক দেখিয়ে আমাকে উপনিষদ কি জানালে। তারপর এই আমার সারা দেহটায় চোখ আর আমার সহস্র শীর্ষ দেখিয়ে আমায় ঋগ্বেদ কি জানালে। ওরে এইসব দেখে আমার ভেতরটা ক্ষিপ্ত হয়ে আছে রে। আমি যে কি করব তা ভেবে পাই না। বল তোরা কে এইসব করলে? বল না তোরা কে এইসব করলে? যদি বলতে না পারিস তো ঠ্যাঙাবো। হ্যাঁ রে, আমি ঠ্যাঙাবো কেন বলছি জানিস? ওই যে আমি বললাম না যে আমার ভেতরটা ক্ষিপ্ত হয়ে আছে,
ওরে স্বপ্ন যে কত বড় জিনিস তার কি বলবো। ছান্দোগ্য স্বপ্নকেই নিয়েছে আর খুব বড় স্থান দিয়েছে। সে বলছে স্বপ্নে কি হয়, এই দেহটাকে ঘুম পাড়িয়ে সেই নিঃসঙ্গ পুরুষ সহস্রারে গিয়ে লীলা করে। সে নিজেকে তাই দেখায়। এই যে তোরা স্বপ্নে গাড়ি ঘোড়া দেখিস, তোরা ভাবছিস যে বাইরের জগতের রিফ্লেকশন দিচ্ছে। না, তোর ভেতরের জগৎ আর বাইরের জগৎ এক। তুই বিক্ষেপ করে দেখছিস, আর এই বিক্ষেপ কন্টিনিউয়াস চলেছে। হ্যাঁ, ধীরেন্দার দাদা বড়দা দেখেছিলেন যে সারা দেহটা সহস্র মাথা। অদ্ভুত সে স্বপ্নটা। দেখেছিলেন জীবন কৃষ্ণের মাথা, মুখটা, আর তাকে তার পেছনে ঠাকুরের মুখটা। আর এই দুটো মুখ, গলা থেকে মাথাটা, এই দুটো মুখ ঘিরে আরো অসংখ্য গলা থেকে মাথা চারিদিকে ঘুরপাক খাচ্ছে। সেগুলো কিন্তু স্থির নয়, সমানে বদলে যাচ্ছে। একটা মুখ আরেকটা মুখে বদলে যাচ্ছে, আরেকটা মুখ আরেকটা মুখে বদলে যাচ্ছে, এবং অসংখ্য মাথা। স্থির শুধু ঠাকুরের মুখ আর জীবন কৃষ্ণের মুখ। অদ্ভুত দর্শন। অর্থাৎ কি দেখিয়েছে, কি দেখিয়েছে, আমি এখানে আর উপনিষদে যাচ্ছি না, ওটা উনি বলে দিয়েছেন, সহস্র শীর্ষ পুরুষ। কিন্তু দেখালোটা কি? জীবন কৃষ্ণের মুখটা স্থির দেখালো কেন? ঠাকুরের মুখটাই বা আবছা ভাবে স্থির দেখালো কেন? অর্থাৎ ঠাকুরের মধ্যে প্রথম চৈতন্যের স্ফুরণ, আর তা বিশ্বব্যাপিত্বে পৌঁছেছে জীবন কৃষ্ণের মধ্যে। জীবন কৃষ্ণের রূপটা স্থির হয়ে গেছে, স্থির হয়ে গেছে। আর চারপাশে ঘিরে যে অসংখ্য মানুষ, তাদের মুখ বদলে বদলে যাচ্ছে। এটা এই পরিবর্তনশীল জগৎ, এই পরিবর্তনশীল জগৎ। ওই যে বলছিলাম টাকা, এক পিঠে রাজার মুখ, আরেক পিঠে সংখ্যা। এ হচ্ছে সেই টাকা, কয়েন। কয়েনের মুখে জীবন কৃষ্ণের মুখ, আর উল্টো পিঠে এই এত লক্ষ লক্ষ মানুষ বদলে 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 যাচ্ছে। আজ আমি একটা সংখ্যা, পৃথিবীর টোটাল পপুলেশন। কালকে আমি সেই সংখ্যাটা নাও থাকতে পারি, অন্য আরেকটা সংখ্যা যোগ করে সেখানে। এই হচ্ছে বদল, এই হচ্ছে পরিবর্তন, যা বাহ্য জগতে দেখা যাচ্ছে। আত্মিকে কিন্তু একটাই মুখ, স্থির। এবার বলছেন তোরা বল এটা কি দেখিয়েছে। ক্ষিপ্ত হয়ে আছে ভেতরটা। কেন ক্ষিপ্ত হয়ে আছে? এত বড় জিনিসটা পাওয়া গেছে, অথচ অর্থটাকে ধরতে পারা যাচ্ছে না, বুঝতে পারা যাচ্ছে না কি হবে কি হবে। একা তিনি কত ব্রেন র্যাক করবেন, তাই জন্য সামনে আসা লোকদের বলছেন তোমরা বল, তোরা বল, না পারলে ঠ্যাঙাবো, বলছে ঠ্যাঙাবো। অর্থাৎ ভেতরের ক্ষিপ্ততাটা বোঝাবার জন্য কথাটা বলছেন। স্বপ্ন খুব বড় জিনিস। এই জিনিসটা যে উনি দেখেছেন, স্বপ্নে দেখেছেন, ছান্দোগ্য স্বপ্নকে অনেক বড় স্থান দিয়েছে। অর্থাৎ জিনিসটা অনেক বড় ব্যাপার, কথা কথা নয়, কল্পনা নয়, তাকে দেখানো হয়েছে। তোরা মানে বল। হ্যাঁ, বলছেন এই যে তোরা গাড়ি ঘোড়া দেখছিস, বাইরের রিফ্লেকশন দিচ্ছে, তোরা ভাবছিস। হ্যাঁ, তাই বলে, সাইকোলজিতেও তাই বলে যে আমরা বাইরে যে জগৎকে দেখি, স্বপ্নে ঘুমিয়ে পড়লে ওগুলোরই সব রিফ্লেকশন দেখি। আসল ব্যাপারটা ঠিক উল্টো। আমরা স্বপ্নে যা দেখি, বাইরে সেটারই রিফ্লেকশন দেখি। স্বপ্নে আমরা অন্তর্জগৎকে দেখি, আর বাইরে বহির্জগৎকে দেখি। এটা জীবন কৃষ্ণ কিভাবে বলছেন? যে বলছেন তুই বিক্ষেপ করে দেখছিস, বিক্ষেপ কন্টিনিউয়াস। ঠিক আছে, এই অব্দি ঠিক আছে, কিন্তু জীবন কৃষ্ণ এই কথাটা বললেন কি করে? তার কারণ তার দৃষ্টি এতটাই অন্তর্মুখী হয়ে গিয়েছিল যে বাইরের জগৎ তিনি রিফ্লেকশন ছাড়া আর কিছু ধরতেই পারতেন না। ভেতরের জগৎই সত্য। যোগীর দৃষ্টি, যোগীর দৃষ্টি কি করে? ভোগী ঠিক উল্টো দিকে। ভোগী বাইরের জগৎকে নেয়, আর যোগী ভেতরের জগৎকে নেয়। উনি ভেতরের জগৎকে নিচ্ছেন, উনি বাইরের জগৎ নেবেনই না। উনি বলছেন ওটাই পরিবর্তনশীল জগৎ, যেটা বাইরে আমরা দেখতে পাচ্ছি, ওটা আমারই মাথায় যে ভেতরের জগৎটা আছে তার রিফ্লেকশন, আর কিচ্ছু না। কি অদ্ভুত অদ্ভুত কথা বলা হয়েছে, মানে এগুলো ভাবলেও অবাক লাগে যে এগুলো কি করে উনি বললেন কি করে।
আচ্ছা, আজকে কি এই পর্যন্ত থাকবে? থাক। হ্যাঁ মাসি থাক।